আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সিম্পল টু কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। আমি এখানে কয়েকটি নিয়ম শিখাবো আপনাদেরকে এবং সেই নিয়ম অনুযায়ী কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করব। প্রথমেই সিম্পল সেন্টেন্স দেখুন। সিম্পল সেন্টেন্স এর বার এর পরে যদি এক বা একাধিক ওয়ার্ডের একটি অবজেক্ট থাকে এবং তা কোনো স্থানকে না বুঝায়, তাহলে ওই অবজেক্টকে একটি ক্লজে পরিবর্তিত করে বাক্যটিকে কমপ্লেক্স করা হয়। এক্ষেত্রে অবজেক্টটির আগে হোয়াট বসিয়ে তারপরে প্রয়োজনীয় বার বসাতে হয়। আর যদি হুইচ ব্যবহার করা সম্ভব হয় তাহলে তা ওই অবজেক্ট এর পরে বসবে এবং তারপর বার বসবে। দেখুন, এই এই নিয়মটি হচ্ছে আমি আপনাকে দুটো এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব এবং এগুলো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমেই একটা সেন্টেন্স দেখেন, আই নো হিজ নেম। আই নো হিজ নেম। প্রথমে দেখেন এখানে কি লেখা আছে, আই নো হিজ নেম। এই সেন্টেন্সের মধ্যে এই যে আই হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সের মধ্যে আই হচ্ছে একটা সাবজেক্ট, আই সাবজেক্ট, নো হচ্ছে একটা ভার্ব এবং এই হিজ নেম হচ্ছে একটা অবজেক্ট। দেখুন হিজ নেমে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। হিজ একটা, নেম একটা, দুইটা ওয়ার্ড। এরকম যদি দুটি ওয়ার্ড থাকে কোনো সিম্পল সেন্টেন্সে, যদি অবজেক্টটাতে এক বা একের অধিক অর্থাৎ একাধিক ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমরা এই নিয়মে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করব। যেমন প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট এবং ভার্ব প্লাস লিখবো আই নো। তারপরে আমরা হোয়াট লিখবো। হোয়াট লিখে এই যে অবজেক্টটা আছে, একাধিক ওয়ার্ডের যে অবজেক্ট, সেই অবজেক্টটা লিখবো হিজ নেম এবং তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি? বার। এখন আপনারা এখানে আরেকটা পদ্ধতিতে করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে হুইচ ব্যবহার করেন, সেক্ষেত্রে এই যে ভার্বটা এটা চলে আসবে আগে এবং এই অবজেক্টটা চলে যাবে পরে। এই একই নিয়ম আমরা আরেকটা করি, টেল মি দ্য অ্যাড্রেস অফ দ্য ম্যান। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে কি? এই সেন্টেন্সটার মধ্যে টেল হচ্ছে ভার্ব এবং এই যে মি একটা শব্দ এবং একাধিক শব্দের আরেকটা অবজেক্ট, একাধিক শব্দের এখানে আরেকটা অবজেক্ট আছে, দ্য অ্যাড্রেস অফ দ্য ম্যান। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করব? এই যে টেল মি লিখবো, লেখার পরে আমরা এখানে হোয়াট ব্যবহার করে এই যে দ্য অ্যাড্রেস অফ দ্য ম্যান, এই অবজেক্টটাকে আমরা পরবর্তীতে লিখে তারপর আমরা বারটা লিখবো, টেল মি হোয়াট দ্য অ্যাড্রেস অফ দ্য ম্যান ইজ। এখানে দেখুন আরেকটা প্রশ্ন আছে, আই লাইক দ্য পয়েন্টস। আই একটা সাবজেক্ট, লাইক একটা ভার্ব, দ্য পয়েন্টস অফ নজরুল এটা হচ্ছে একাধিক শব্দের একটি অবজেক্ট। এক্ষেত্রে আমরা যদি হুইচ ব্যবহার করি তখন কি হবে? প্রথমে সাবজেক্ট এবং ভার্ব লিখলাম, তারপর আমরা হুইচ ব্যবহার করলে এই যে ভার্বটা আমরা এখানে আগে লিখবো। যেহেতু আমার এখানে আরেকটা ক্লজ তৈরি করতে হবে, যদি আরেকটা ক্লজ তৈরি করি সেক্ষেত্রে আমাকে আরেকটা ভার্ব লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই পরবর্তী অংশে কিন্তু কোনো ভার্ব নেই, সেজন্য আমরা কি লিখবো? যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বানিয়ে লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু কোনো ভার্ব নাই তাই আমরা এখানে কি বি ভার্ব ইউজ করবো। প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে আমরা এখানে এম ইজ আর ব্যবহার করব, আর প্রথম অংশের যে ভার্বটা এটা যদি ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার এখানে ব্যবহার করব। এখন দেখুন এখানে আমরা যেহেতু হুইচ ব্যবহার করলাম, হুইচের পর আমরা ভার্বের ব্যবহার করবো, তাই লিখলাম হুইচ ইজ, তারপরে যে অবজেক্টটা আছে সে অবজেক্টটা লিখবো, দ্য পয়েন্টস অফ নজরুল। অর্থাৎ এখানে যদি আমরা হোয়াট ব্যবহার করতাম, হুইচের জায়গায় যদি আমরা এখানে হোয়াট ব্যবহার করতাম, তাহলে আমার কি হইতো? হোয়াট ব্যবহার করলে সেক্ষেত্রে আমার এই যে দ্য পয়েন্টস অফ নজরুল আগে চলে আসতো, আর এই যেটা আমরা বাক্যের শেষে লিখতাম। এবার দেখুন রুলস নাম্বার 2, অবজেক্ট যদি কোনো জায়গা বুঝায় তাহলে তার আগে হয়ার, এবং তা যদি কোনো সময় বুঝায় তাহলে তার আগে কি বসবে? পয়েন্ট বসবে। দেখে অবজেক্ট যদি কোনো জায়গা বুঝায় তার আগে কি বসে? হয়ার বসবে। আর যদি কোনো সময় কি বোঝায় সেক্ষেত্রে কি বসবে? পয়েন্ট বসবে। দেখুন কি লেখা আছে এখানে, সিম্পল সেন্টেন্সটা, আই
হিজ বার্থ প্লেস, দেখুন আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে বার্থ, এবং এই যে হিজ বার্থ প্লেস এটা হচ্ছে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটা আপনি দেখেন এগুলো একাধিক শব্দের একটা অবজেক্ট। এখানে কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা শব্দ আছে, একাধিক শব্দের একটা অবজেক্ট। এটাকে আমরা কমপ্লেক্স কিভাবে করব? প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে বার্থ, এরপরে যেহেতু হিজ বার্থ প্লেস এটা একটা স্থানকে বুঝাইছে, যদি কোনো জায়গাকে বুঝায় সেক্ষেত্রে আমরা কি লিখবো? হোয়ার লিখবো। হোয়ার লিখে আমরা কি লিখবো? এই যে হিজ যে পসেসিভ কেস আছে তার সাবজেক্টিভটা লিখবো আমরা, তাহলে সেটা কি হবে? হি ওয়াজ বর্ন। আই নো, আমি জানি, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে কি করছে? জন্মগ্রহণ করছে। তাহলে আমরা এখানে কি করবো? আর সাবজেক্টের পরে ভার্ব লিখবো, তারপরে হিজ বার্থ প্লেস, যেটাকে এই জায়গায় এই শব্দটার আগে আমরা কি লিখবো? হোয়ার লিখবো, তারপরে সাবজেক্ট লিখে এই যে বাকি যে অংশটা আছে সেটাকে একটু সাজায় লিখতে হবে। আবার দেখুন, আই নো হিজ বার্থডে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমে সাবজেক্ট আর ভার্ব লিখবো, যেহেতু বার্থডে হচ্ছে একটা সময় কি বুঝেছে, তার কি একটা সময় কি বুঝেছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? হোয়েন লিখবো। হোয়েন লিখি সাবজেক্ট লিখবো, হিজ এর সাবজেক্ট কি? হি ওয়াজ বর্ন। বার্থডে মানে কি? বার্থডে মানে হচ্ছে যে দিনে সে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ সে যখন জন্মগ্রহণ করে, আর এটা হচ্ছে কি? সে যেখানে জন্মগ্রহণ করে, আর এখানে কি বুঝতে? সে যখন জন্মগ্রহণ করে। রুলস নাম্বার 3 একটু দেখেন, এই যে সিম্পল সেন্টেন্সে যদি কি থাকে? কোনো নাউন প্রনাউন থাকে এবং তারপরে বি ভার্ব, তারপরে কি থাকবে? একটা টু থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আবার টু থাকবে, তারপর ভার্ব থাকবে। যদি স্ট্রাকচারটা ওই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম হয়, তখন সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় শুধু দুইটা জায়গায় পরিবর্তন করবো। এই যে টু আছে, টু এর পরিবর্তে যেখানে টু আছে, টু এর পরিবর্তে আমরা কি লিখবো? টু এর পরিবর্তে লিখবো সো। আবার এখানে এই যে পরে যে টু আছে, টু এর পরিবর্তে লিখবো দ্যাট। তারপর আমরা এই সাবজেক্ট যেটা আছে এখানে, এই সাবজেক্টটাকে আমরা এখানে আবার লিখবো, লিখে তারপর আমরা কি লিখবো? হয় ক্যান নট আর নয়তো বা কুড নট লিখবো। তবে ক্যান নট বা কুড নট এটা ডিপেন্ড করবে এই বি ভার্বটা কোন টেন্স আছে সেটার উপর। যদি বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা লিখবো ক্যান নট, আর যদি ফার্স্ট ফর্মে থাকে আমরা লিখবো কুড নট। তারপর আমরা ভার্বটা লিখে বাক্যটা শেষ করবো। দেখুন আমরা দুইটা উদাহরণ দিয়ে সেটা আপনাকে বুঝাবো। হি ইজ টু উইক টু ওয়ার্ক। দেখুন এখানে টু আর টু আছে, তাহলে আমরা কি লিখবো? হি ইজ, সাবজেক্ট ভার্ব যেভাবে আছে ওইভাবে লিখবো, লিখে এই যে টু এর জায়গায় লিখবো সো। টু এর জায়গায় আমরা কি লিখবো? সো। তারপর এই টু এর জায়গায় লিখবো কি? এই টু এর জায়গায় লিখবো আমরা দ্যাট লিখবো। তারপর এই যে এখানে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমরা এখানে লিখবো কি। এরপর যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা এখানে কি লিখবো? ক্যান নট। আর এখানে যে ভার্বটা থাকে, টু এর পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে কি হয়? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তারপর দেখুন পরবর্তী আরেকটা উদাহরণ আছে এখানে, হি ওয়াজ টু, এই যে এখানে একটা টু আছে, উইক টু ওয়াক। দেখুন এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্ম ছিল, তাই এখানে যে ক্যান নট, আর এখানে ভার্ব হচ্ছে ওয়াজ হচ্ছে ফার্স্ট ফর্ম, তাই আমরা এখানে কি লিখবো? কুড নট লিখবো, আর পুরো সব কাজ একই থাকবে। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তারপর আমরা আরেকটা নিয়ম দেখি, এখানে টু এর পর এই যে প্রথম অংশে টু থাকবে, পরের অংশে আপনার অ্যাডজেক্টিভ, টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের কি থাকবে? ফর থাকবে। ফর থাকি এখানে আরেকটা নাউন অথবা প্রনাউন থাকবে, আরেকটা নাউন অথবা প্রনাউন থাকবে, তারপর একটা টু থাকবে। যদি এরকম থাকে তাহলে নিয়ে নিচে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচার অনুযায়ী সেটাকে কমপ্লেক্স করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রথমে কি লেখা আছে? দিস বক্স ইজ, এটা হচ্ছে সাবজেক্ট, দিস বক্স ইজ হচ্ছে ভার্ব। এই যে এখানে টু এর পরে কি আছে? একটা হেভি হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, তারপরে কি আছে? একটা পর আছে, পরের পরে আমার এখানে আরেকটা প্রনাউন আছে, দেখছেন? তাহলে পরে আরেকটা প্রনাউন, এরপর আবার কি আছে? টু আছে। তো আমরা এটা কিভাবে করবো? এই টু এর জায়গায় লিখবো সো, এই যে ফর মি সেটাকে আমরা পরে লিখবো। এই টু এর জায়গায় কি লিখবো? এখানে দ্যাট লিখবো। দ্যাট লেখার পরে এই যে মি হচ্ছে একটা কি অবজেক্টিভ কেস, তার সাবজেক্টটা আমরা এখানে লিখবো। মি এর সাবজেক্ট কি? আই। তারপরে আমরা কি লিখবো? এই যে ভার্ব অনুযায়ী, এই ভার্ব অনুযায়ী কি লিখবো? এই ভার্ব অনুযায়ী ক্যান নট বা কুড নট লিখবো। যেহেতু ভার্ব এটা প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা এখানে ক্যান নট লিখবো। ক্যান নট ক্যারি লিখি
এখানে একটা কাজ লিখতে হবে যে শেষে একটা প্রোনাউন যুক্ত করতে হবে। তাহলে দেখো এখানে প্রোনাউনটা কি হবে, যেহেতু সাবজেক্ট কি দি বক্স, এইটার প্রোনাউনটা আমরা এখানে লিখবো, প্রোনাউন হবে ই। তাহলে এই আগের নিয়ম আর এই নিয়মটা প্রায় সেম, শুধু এখানে পার্থক্য হচ্ছে এই যে এখানে যে সাবজেক্টটা থাকবে তার প্রোনাউনটা লিখবো আমরা এখানে শেষে, এই শেষে লিখবো, এবং এখানে যে এই যে পরের পরে যে অবজেক্টটা থাকবে বা যে নাউন প্রোনাউন যেটাই থাকুক সেটাকে আমরা এখানে এখানে ইউজ করবো দ্যাটের পরে। এই যে 5 নং নিয়ম, এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে প্রথমে যদি বার প্লাস আইএনজি থাকে অর্থাৎ জিরাইন থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে তাকে কমপ্লেক্স করতে হলে ওই অংশকে নিম্নরূপে সাজাতে হবে। সেটা কি, হয় লিখি নাউন অথবা এনপি মানে কি, এনপি মানে হচ্ছে নাউন অথবা প্রনাউন, আর বি মানে ভার্ব, অর্থাৎ নাউন অথবা প্রনাউন লিখি তারপরে ভার্বটা লিখতে হবে। যেমন এই যে একটা বাক্য, গোয়িং গোয়িং টু মার্কেট হি বট আ পেন, এই দেখেন এখানে একটা ক্লজ অলরেডি আছে, আর এই যে অংশটা এই পেজ আছে এটাকে আমরা আরেকটা ক্লজে পরিবর্তন করব। সেটা কিভাবে, এখানে গোয়িং, গো হচ্ছে একটা মূলত ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে যদি কি লিখছি আমি এখানে ভার্ব প্লাস আইএনজি, বাক্যের শুরুতে যদি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি কোন নিয়মে করব, এই যে হয়েন প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব, তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে হয়েন লিখবো এই যে নিয়ম অনুযায়ী, তারপরে কি নাউন অথবা প্রোনাউন, তাহলে আমরা এই নাউন অথবা প্রোনাউন কোনটা, এই যে সেকেন্ড ক্লজে যে প্রোনাউনটা আছে, সেকেন্ড ক্লজে যে প্রোনাউন আছে আমরা সেটা লিখবো হি, লিখলাম। লেখার পরে আমরা এখানে ভার্ব অনুযায়ী এই ভার্বের টেন্স গত পরিবর্তন হবে। যেমন এখানে কি আছে বট, বট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তা আমরা এখানে গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি অয়েন, সেটা লিখলাম। অর্থাৎ আমরা যে লিখলাম এই যে নাউন প্রোনাউন প্লাস কি ভার্ব, তাহলে এই ভার্ব কোনটা, এই ভার্ব হচ্ছে এই যে শুরুতে যে ভার্বের সাথে আইন যুক্ত হবে সেই ভার্বের বেস ফর্ম বসবে, তবে সেটা টেন্সগত কারণে পরিবর্তন হতে পারে। যেমন গোয়িং, এটার মূল বেস ফর্মটা হচ্ছে কি গো, এখানে যেহেতু ভার্ব হচ্ছে বট তাই এটা পরিবর্তনে কি হয়ে যাবে, অয়েন্ট হয়ে যাবে, অয়েন্ট টু মার্কেট, আর বাকি যে অংশটুকু আছে ভার্বের পরে সেটা লিখবো অয়েন্ট টু মার্কেট, এরপর আমরা কমা দিয়ে সেকেন্ড যে ক্লজটা আছে হি বট আ পেন সেটা লিখে ফেলবো। এরকম আরেকটা নিয়ম দেখেন, কমপ্লিটিং দা ওয়ার্ক হি ফেল্ট স্যাটিসফাইড, এই যে আরেকটা ক্লজ এটা, আর এখানে কমপ্লিটিং, কমপ্লিট হচ্ছে একটা ভার্বের সাথে এখানে আইনজি যুক্ত হয়েছে, তাহলে আমরা কোন নিয়ম অনুযায়ী করব, প্রথমে আমরা হয়েন লিখবো, হয়েন লিখে আমরা সাবজেক্টটা লিখবো, এখানে সাবজেক্ট কি, সেকেন্ড ক্লজে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্ট এখানে আমরা লিখবো কি, তারপরে এই যে ভার্বটা এই ভার্বটা লিখবো, এখানে দেখুন কি আছে এখানে কি, ফেল্ড, ফেল্ড হচ্ছে একটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে কমপ্লিটের ফার্স্ট ফর্ম কি হবে, কমপ্লিটেড দা ওয়ার্ক, কমপ্লিটেড দা ওয়ার্ক, তারপর আমরা সেকেন্ড ক্লজ যা আছে তা আমরা লিখে বলবো হি ফেল্ট স্যাটিসফাইড। এবার 6 নম্বর নিয়মটা দেখুন, এখানে সিম্পল সেন্টেন্সে যদি এই যে হ্যাভিং অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এরপর যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে, পিপি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, তার আমরা কি লিখবো, আমরা হয়েন লিখে হয়েনের পরে যে নাউন বা আগের নিয়মে যে নাউন বা প্রোনাউন আছে সেটা লিখবো, তারপরে হ্যাভ এর জায়গায় আমরা পরিবর্তন করে কি লিখবো, হ্যাড লিখি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখি, তারপর সেকেন্ডে যেভাবে আছে ক্লজটা সেটা লিখে ফেলবো। একটা এক্সাম্পল দেখেন, হ্যাভিং ডান দিস ওয়ার্ক, এই যে হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত হয়েছে আর ডিও এন ই ডান, এটা হচ্ছে আমার ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে আমার আরেকটা ক্লজ আছে হয়েন এ হয়, তাহলে দেখুন এই যে প্রথম আমরা কি লিখবো, হয় লিখলাম, লেখার পরে এই যে হি আছে সাবজেক্ট এটাকে আমরা এখানে লিখবো, এরপর আমরা নিয়ম অনুযায়ী কি লিখবো, হ্যাডও লিখলাম, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি, এই যে এখানে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা থাকে আমরা সেই ফার্স্ট পার্টিসিপলটা এখানে লিখবো ডান, এরপর সেকেন্ড ক্লজ যেভাবে আছে ওইভাবে বসে যাবে। এবার আমার 7 নম্বর যে নিয়মটা, টু প্লাস ভার্ব, কোন বাক্যে যদি বাক্যের যেখানেই থাকুক এই টু প্লাস ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব, যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে টু যুক্ত, সেটাকে আমরা যে নিয়মে করব, এই টু এর পরিবর্তে আমরা ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট লিখবো, লিখে আমার ওই বাক্যের যে সাবজেক্ট থাকে বা নাউন প্রোনাউন যেটা থাকবে সেটা লিখবো, তারপরে ক্যান অথবা মে লিখবো। আমি চাইলে এখানে যদি এখানে ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে আমি এখানে কি লিখবো, কুডও লিখতে পারি, ক্যান মে অথবা এখানে কি লেখা যাবে, কুড লেখা যাবে। এখন দেখুন উই ইট টু লিভ, এই যে উই ইট এটা একটা ক্লজ, তারপরে কি হয়েছে টু লিভ, এই লিভ একটা ভার্ব তার আগে টু যুক্ত হয়েছে, তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব, যদি এরকম টু যুক্ত হয় সেক্ষেত্রে আমি টু এর জায়গায় কি লিখবো, সো দ্যাট লিখবো, এই টু এর জায়গায় এই সো দ্যাট লিখবো আমরা,
সো দ্যাট লেখার পর আমি সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি বাক্যে উই, এই সাবজেক্টটা আমরা আবার লিখবো। এরপর এখানে ভার্বটা যদি হয় ফার্স্ট ফর্মে তাহলে এখানে লিখবো কুড, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলে লিখবো ক্যান। যেহেতু এখানে ইট ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই আমরা এখানে ক্যান লিখবো। ক্যান লিখে এই যে বাক্যের যে বাকি অংশ আছে, যে ভার্বটা আছে সেটা লিখে ফেলবো, লিভ। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা খাই যাতে আমরা কি কি থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি। উই হায়ার্ড আ বোট টু গো দেয়ার। দেখেন এই যে এখানে সাবজেক্ট কি আছে উই, টু এর আগ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবো। উই হায়ার্ড আ বোট, আর টু এর জায়গায় লিখবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আপনার যে কোনো একটা লিখলে হবে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এরপর সাবজেক্ট কি আছে উই, সেটাও লিখলাম। লিখে যেহেতু এখানে এই যে ভার্বটা, এই ভার্ব হচ্ছে কোন ফর্ম, এই ভার্বটা হচ্ছে আমার ফার্স্ট ফর্মে আছে। যেহেতু এটা ফার্স্ট ফর্ম আছে তাহলে আমরা এখানে কি লিখবো, মাইট লিখবো অথবা কুড লিখবো। মাইটও লিখতে পারবেন, কুডও লিখতে পারবেন। তারপরে বাকি যে অংশটুকু আছে সেটা লিখতে ফেলবো আমরা। পরবর্তী নিয়ম, যদি ইন অর্ডার টু থাকে, সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি ইন অর্ডার টু থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো, একই নিয়ম, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট লিখি, নাউন প্রোনাউন লিখি, তারপর আমরা কি লিখবো মে অথবা মাইট, মে অথবা কি লিখবো মাইট লিখবো। এখন দেখুন হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু, এই যে এখানে ইন অর্ডার টু আছে সেটার পরিবর্তে আমরা কি লিখলাম সো দ্যাট লিখলাম। লিখি সাবজেক্টটা লিখি, তারপরে মে লিখবো। মে লেখার পরে এই যে টু এর পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু আমরা মেয়ের পরে লিখে ফেলবো, পাস ইন দা এক্সাম। দেখুন একদমই সহজ এই বিষয়গুলো। পরিবর্তন ফার্স্টে থেকে আপনারা লিখবেন, শুধু যেখানে পরিবর্তন হবে নিয়ম অনুযায়ী ওই স্থানগুলোতে পরিবর্তন করবেন। যেমন এখানে ইন অর্ডারের জায়গায়, ইন অর্ডার টু এর জায়গায় আমরা কি লিখলাম সো দ্যাট, তারপরে কি সাবজেক্টটা লিখবো। এই যে আমি যে স্ট্রাকচার লিখে দিচ্ছি এখানে, এটা আপনারা মুখস্থ করে রাখবেন, স্ট্রাকচার গুলো মুখস্থ করে রাখবেন। তারপরে সো দ্যাট লেখার পরে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে কি মে, মে লেখার পরে এই টু এর পরে যে অংশটুকু থাকে সেটা লিখবো। এবার দেখুন যদি এরকম থাকে ফর দা পারপোজ অফ, যদি এই অংশটুকু থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো কুড অথবা মাইট ব্যবহার করবো আমরা। ওইটাও একই রকম নিয়ম, উই স্টাডিড হার্ড, এই যে ফর দা পারপোজ অফ এর জায়গায় আমরা কি লিখবো সো দ্যাট। তারপর আমরা আবার সাবজেক্ট লিখবো, লেখার পরে আমার এই যে ফর দা পারপোজ অফ এর পরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত থাকবে। সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত না করে তার বেস ফর্মটা লিখবো, কারণ কুড বা মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা হচ্ছে ভার্বের কি, এটা ভার্বের বেস ফর্ম। তাহলে কুড বা মাইট অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। সে কারণে আমরা এখানে কি লিখবো পাস লিখবো। লেখার পরে এই যে বাকি যে অংশটুকু থাকবে, এই যে বাকি যে অংশটুকু থাকবে সেটা যেভাবে আছে ওইভাবে আমরা লিখে ফেলবো। আমার 9 নং নিয়ম, ইন স্পাইট অফ, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকে তখন আমরা এটাকে যেভাবে পরিবর্তন করবো কমপ্লেক্স সেন্টেন্সে, ইন স্পাইট অফ এর জায়গায় আমরা কি লিখবো দো লিখবো অথবা অলদো লিখবো। তারপরে সাবজেক্ট লিখে ভার্বটাকে লিখবো। যেমন দেখুন ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, এটা একটা ক্লজ সম্পূর্ণ। আর এটা দেখুন ইন স্পাইট এর উপর কি আছে হিজ পভার্টি, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লিখবো দো, দো লিখে সাবজেক্টটা লিখবো। সাবজেক্ট কি, এই যে সাবজেক্ট হচ্ছে এটা হিজ পভার্টি, তাহলে কি হবে হি, সাবজেক্ট কি হি। হি লেখার পরে আমরা এখানে একটা, যেহেতু এখানে অংশ কোনো ভার্ব নাই আমরা এখানে বি ভার্বের ব্যবহার করবো, কি ইজ, দো হি ইজ। আর পভার্টি আপনারা মনে রাখবেন কোন একটা ক্লজে যদি বি ভার্বের পরে একটা শব্দ দিয়ে যদি বাক্যটা শেষ হয় সেক্ষেত্রে ওই শব্দটা আপনার অ্যাডজেক্টিভ হবে। যেমন আমার এই ক্লজের এই যে আপনার ইজের পরে একটা শব্দ দিয়ে আমরা বাক্যটা শেষ করবো, তাহলে আমরা কি লিখবো পভার্টি হচ্ছে একটা নাউন, তার অ্যাডজেক্টিভ ফর্মটা লিখবেন। পভার্টি অ্যাডজেক্টিভ কি পুয়ার, তাহলে কি লেখা যায় দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। আরেকটা এক্সাম্পল দেখেন, in spite of his bad behavior people mix with him, অর্থাৎ তাহলে আমরা এটাকে ইন স্পাইট অফ এর জায়গায় আমরা কি ব্যবহার করব দো, দো তারপরে কি এই যে হিজ বিহেভিয়ার যেভাবে আছে ওইভাবে থাকবে, এটা হচ্ছে তার সাবজেক্ট। আর বার কি ইজ এর পর যেহেতু আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো তাহলে এই যে ব্যাড যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে একে সাথে লিখলে কি হবে দো হিজ বিহেভিয়ার ইজ ব্যাড
পিপল মিক্স উইথ হিম, যদিও তার আচরণ খারাপ, মানুষ তার সাথে মিশে। বাই যুক্ত যে সিম্পল সেন্টেন্স গুলো থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে বাই থাকবে এবং বাইয়ের পরে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা কমপ্লেক্স করার সময় প্রথমে লিখবো আমরা ইফ এর পরে হচ্ছে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে আমরা একটা ভার্ব লিখবো। এখন দেখুন একটা এক্সাম্পল, বাই আর্নিং মানি ইউ উইল লিভ বেটার। এই যে বাই আর্নিং মানি, বাই এর পরে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে আর্নিং। সেক্ষেত্রে আমরা প্রথমে কি ব্যবহার করবো? আমরা একদমই স্পষ্ট পড়ার পরে আমরা দেখবো যে এটা কোন নিয়মের মধ্যে আছে, তখন ওই নিয়ম অনুযায়ী আমরা সেটাকে পরিবর্তন করবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখবো ইফ লেখার পর আমরা সাবজেক্টটা লিখবো। এই বাক্যের সাবজেক্ট কি? এই যে সেকেন্ড যে ক্লজটা আছে, এখানে যে সাবজেক্ট আছে আমরা সেটা লিখবো ইউ। ইফ এর পরে আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো। সাবজেক্টের পরে হচ্ছে আমরা ভার্ব লিখবো। এখানে ভার্ব কি? আর। তাহলে আর্নিং তো এটা বেস ফর্মটা লিখবো কি? আর। ইফ ইউ আর্ন মানি, এই যে এখানে যা আছে তা লিখবো মানি। তারপরে কমা দিয়ে সেকেন্ড ক্লজটা যেভাবে আছে ওইভাবে থাকবে। ইফ ইউ আর্ন মানি ইউ উইল লিভ বেটার। এরপর নিয়মটা দেখুন, যদি বাই থাকলে হচ্ছে ইফ, আর যদি উইদাউট থাকে, এই যে উইদাউট থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো আনলেস। আনলেস লিখে আমরা কি লিখবো? ইউ লিখবো। তারপরে বার, এরপরে আমাদের বাকি যে অংশটুকু থাকে সেকেন্ড মানে ওই ক্লজের আগে যে অংশটুকু থাকে সেটা লিখবো। লেখার পরে আমার পরবর্তী যে ক্লজটা আমরা লিখবো, সেই ক্লজটা হচ্ছে সেকেন্ড ক্লজটা আমরা লিখবো, সেটা হবে নেগেটিভ। দেখুন উইদাউট এবং বারোর সাথে এখানে আইএনজি, উইদাউট আর্নিং মানি ইউ উইল লিভ বেটার। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আনলেস, প্রথমে কি লিখবো? এই যে নিয়ম অনুযায়ী আমরা আনলেস লিখবো। আনলেস লিখে আমরা এখানে সাবজেক্ট লিখবো। যেখানে ইউ বলতে এখানে আসলে সাবজেক্ট যা আছে তা হবে। তবে এখানে সাবজেক্ট কি? ইউ, তো আমরা এখানে ইউ লিখতাম। আনলেস ইউ আর্ন মানি, এই যে আনলেস কি সাবজেক্ট লিখবো, তারপরে বার কি আছে? আর্নিং। আর্নিং এর সাথে যখন আইএনজিটা আমরা বাদ দিয়ে দেবো তখন এটা কি হবে? আর্ন। এটা হচ্ছে ভার্ব আমরা এখানে কি লিখবো? আর্ন লিখবো। তারপরে আমরা কি লিখবো? এখানে এই যে ভার্বের পরে যে অংশটুকু থাকে মানি, সেটাকে এখানে লিখবো। লেখার পরে সেকেন্ড ক্লজ যেভাবে আছে ওইভাবে থাকবে, শুধু একটাই পরিবর্তন হবে এখানে, সেটা হচ্ছে ওই ক্লজটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ কিভাবে করতে হবে? যে অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বের পরে আমরা একটা নট যুক্ত করবো। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হয়? আনলেস ইউ আর্ন মানি টু বি, যদি টাকা উপার্জন যদি না করো ইউ উইল নট লিভ বেটার, তুমি আরো বেটার জীবনযাপন করতে পারবে না। তাহলে কি হবে? এখানে আমরা এখানে উইলের পরে কি যুক্ত করবো? একটা নট যুক্ত করবো। আপনারা এই সিম্পল থেকে যেভাবে কমপ্লেক্স সেন্টেন্সের পরিবর্তনের যতগুলো নিয়ম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়েছি, এই নিয়মগুলো থেকে আপনাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন বা স্কুল কোশ্চেন গুলো থেকে আপনারা খুঁজে খুঁজে এগুলা সবাই পরিবর্তন করতে চেষ্টা করবে। শুধু সিম্পল থেকে কমপ্লেক্স না, আবার কমপ্লেক্স থেকে সিম্পলও আপনারা পরিবর্তন করতে চেষ্টা করবে। যেগুলো পারবেন না অথবা যেগুলো বুঝবেন না ওইগুলো অবশ্যই আমাকে আপনারা জানাবেন, ওইগুলো আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। আমরা এর পরবর্তী ক্লাসে কমপ্লেক্স টু কম্পাউন্ড নিয়ে আলোচনা করব।